ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। যারা এই চ্যানেলের প্রতিনিয়ত শ্রোতা বন্ধুরা রয়েছেন তারা প্রত্যেকে জানেন যে এই চ্যানেলে কিন্তু জোরপূর্বক কোনো খবর তৈরি করা হয় না। যখন খবর হয় তখনই আপনাদের সামনে সেগুলো পরিবেশিত হয়। তাছাড়া যখন খবর নেই তখন কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড বন্ধ থাকে। একদম পাতি একটা কথা। তো এমন একটা বিষয় আজকে আপনাদের জানাবো, যেটা শুনলে অনেকেই হয়তো ভাববেন এতটা গুছিয়ে সম্ভব হাইকোর্টের প্রসিডিং। তো হ্যাঁ, এমনটাই ঘটনা। সেটা হচ্ছে সোমবার থেকে মহামান্য হাইকোর্টে কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। কেন বলছি এই কথা? তার কারণ মূলত 3 ধরনের 250 মামলা শুনবেন জাস্টিস বিশ্বজিৎ বসু স্যার। তো কোন কোন ধরনের মামলা শুনবেন গোটা বিষয় আপনাদের দেখাবো, গোটা বিষয় আপনাদের জানাবো। এবং অনেকেরই কিন্তু ভাগ্য খুলে যেতে পারে। তার কারণ হচ্ছে বেশ কিছু মামলা কিন্তু জাস্টিস বিশ্বজিৎ বসু স্যারের ঘরে কিন্তু এগুলোই মিটে যাবে। তো প্রথমে যে ধরনের মামলাটা আমরা নিয়ে আসবো সেটা হচ্ছে একাধারে পরপর সাজিয়ে দেখুন। মোশন 179 এই জায়গা থেকে শুরু হচ্ছে। গোপা বিশ্বাস, মানে বুঝতেই পারছেন, অ্যাডভোকেট ফিরদৌস শামীম বাবুর জুনিয়র। তো তার ক্ষেত্রে দেখুন 10-10টা মামলা আমরা এখানে রেখেছি অ্যাজ এ স্যাম্পল কপি হিসেবে। এগুলো সবই হচ্ছে 2017 টেটের যে টেটটি অনুষ্ঠিত হয়েছিল তার প্রশ্নমূল মামলা। এই 17 টেটের যে সমস্ত প্রার্থী প্রশ্নমূল মামলা করেছেন, আপনারা প্রত্যেকে জানেন যে 17 টেটের প্রশ্নমূল এবং 22 টেটের প্রশ্নমূল নিয়ে কিন্তু একাধারে এলোপাথারি মামলা হয়েছে এবং সেই মামলায় কিন্তু ডিভিশন বেঞ্চ একটা সার্টেন অবজারভেশন রেখেছে। তো আমরা জানি 42,949 ক্ষেত্রে, মানে আমরা 14 টেটের ক্ষেত্রে আমরা দেখেছি যে 42,949 প্যানেল হয়ে যাওয়ার পরে কিন্তু সেই প্যানেলে জাস্টিস গাঙ্গুলির অর্ডারে প্রশ্ন বলতে গিয়ে অনেক চাকরি হয়েছে। এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ এই প্রশ্ন ভুল সেই টাইমে সিবি একটি রিপোর্ট মোতাবেক তারা ইচ্ছাকৃতভাবে তারা রেখেছিল যাতে কোর্টকে সামনে রেখে এই নিয়োগগুলো করা সম্ভব হয়। সেক্ষেত্রে 6টি প্রশ্নমূল ছিল। 17 টেটের ক্ষেত্রে আপনার বেশ কয়েকটি প্রশ্নমূল রয়েছে। তো যেটা বলার ব্যাপার যে একটাও যদি ভুল থাকে এবং তার জন্য যদি নাম্বার অ্যালোকেট হয় তাহলে কিন্তু 11,765 প্যানেলে কিন্তু বিড়ম্বনা তৈরি হবে। এবং চলে আসি পরেরটায় 2022 স্টেট প্রশ্নমূল মামলা। তো 22 স্টেটের ক্ষেত্রে স্পেসিফিক এটা ডিভিশন বেঞ্চে সেটেল হয়েছে যে 23টা মতো কোশ্চেনে কিন্তু অ্যালিগেশন আনা হয়েছে এবং এক্সপার্ট কমিটি 3 সদস্যের কমিটি সেক্ষেত্রে বলা হচ্ছে এবং সেগুলো অলরেডি কনভে হয়ে গেছে স্টেট গভর্নমেন্টের তরফে। প্রাথমিক শিক্ষা পর্ষদকে সেটা কনস্টিটিউট করতে বলা হচ্ছে এবং তার উপর কিন্তু কাজ চলছে। এই এক্সপার্ট কমিটি যদি মোটামুটিভাবে 22 স্টেটের ক্ষেত্রে 23টা প্রশ্নমূলের মধ্যে যদি ধরেন 15টাও যদি ঠিকঠাক হয়, সেক্ষেত্রে বেশ কিছু জন হয়তো কিছু নাম্বার অলরেডি অ্যাভেল করে নিয়েছেন। তো সেক্ষেত্রে 7-8 নাম্বার ইজিলি প্রত্যেকের কিন্তু বাড়ার একটা সম্ভাবনা রয়েছে এবং ইন জেনারেল অর্ডার হবে। এক্ষেত্রে মামলা করতে হবে এমনটা নয়, এগুলো ইন জেনারেল অর্ডার হবে। 17 টেটের প্রশ্নমূল হোক বা 14 টেটে হোক বা 22 টেটে একটা ইন জেনারেল অর্ডার হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো সেক্ষেত্রে একটা এন্টায়ার যে সংখ্যাটা হয়তো 50-52 হাজার হয়তো 22 স্টেট পাস রয়েছেন, সেক্ষেত্রে এক নাম্বার এটা কয়েক হাজার কিন্তু বাড়তে চলেছে। যদি রিক্রুটমেন্টের আগে এটা দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ন্যাচারালি বহু সংখ্যক প্রার্থী কিন্তু তারা এই যে নতুন রিক্রুটমেন্ট আসতে চলেছে সেখানে কিন্তু বসবেন। এটা ফ্যাক্ট, এটা একটা অপ্রিয় সত্য হলে এটা কিন্তু বাস্তবে প্রত্যেককে মেনে নিতে হবে। এবার আসি এই মামলাগুলো দেখুন, পরপর অনেকগুলো মামলা মহামান্য হাইকোর্টে জাস্টিস বিশ্বজিৎ স্যারের বেঞ্চে কিন্তু লিস্টেড করেছেন। অর্থাৎ 17 টেটের আলাদা একটা সেগমেন্ট, দেন 22 টেটের প্রশ্নমূল্য কিন্তু আলাদা একটা সেগমেন্ট রাখা হচ্ছে। 17 টেটে যারা পাস করবেন তারা সরাসরি ক্লেম করবেন 11,765-তে, সেখানে তাদেরকে অ্যাকোমোডেশন করা হোক অ্যাজ পার মেরিট। এবং যারা 22-এর যারা প্রশ্নমূল্য যারা পাবেন তারা সরাসরি নিয়োগের আগেই তারা হয়তো চাইবেন নিয়োগ প্রক্রিয়া বসার জন্য, অর্থাৎ 24 সালে বা 25 সালে যে রিক্রুটমেন্ট প্রকাশিত হবে সেখানে তারা সরাসরি পার্টিসিপেশনের দাবি রাখবেন। গোটা দুটো বিষয় পরিষ্কার হয়ে গেল। এছাড়া ম্যাট 1594 যে মামলা সুপ্রিম কোর্টে চলছে, তারাও যদি পাস করে আসে তো তারাও কিন্তু সেক্ষেত্রে বেশ কিছু নিয়োগ প্রক্রিয়া তারা ক্লেম করবেন যে তাদেরকে দেওয়া হোক এবং সেই সাথে সাথে কিন্তু নতুন রিক্রুটমেন্টও তারা বসতে চাইবেন। এবার যে মামলা নিয়ে চলে আসবো 3 নাম্বার যে মামলা, অর্থাৎ যে মামলাগুলো ভুড়ি মামলা হচ্ছে সেটা নিয়ে আপনাদের দেখাবো। সেটা হচ্ছে 42,949, এটা 2016 সালের 14 টেট থেকে প্রথমবারে যে নিয়োগ হয়েছিল সেখানে প্রচুর সংখ্যক জেলায়, অর্থাৎ প্রায় 20টা জেলায় একই ধরনের অভিযোগ সামনে আসে যে বহু সংখ্যক প্রার্থী জেনারেল কাট অফ ক্রস করার সত্ত্বেও তারা সরাসরি প্যানেলভুক্ত হতে পারেননি। মালদা জেলার ক্ষেত্রে 10.252 জেনারেল কাট অফ গেছে, সেখানে 20 পেয়ে 19 পেয়ে 18 পেয়ে প্রচুর সংখ্যক প্রার্থী, হাজার প্রার্থী তারা কিন্তু প্যানেলে জায়গা করতে পারেন। অ্যাকচুয়ালি 42,949 প্যানেলটা একটা গভর্নমেন্ট প্যানেল, সেখানে না মানা হয়েছে রিজার্ভেশন, না মানা হচ্ছে নেট পয়েন্ট রোস্টার, কিছুই মানা হয়নি, শুধুমাত্র নামের একটা তালিকা দিয়ে তারা নিয়োগ করে গেছে। তো সেক্ষেত্রে মোশন
2003-তে বহু সংখ্যক মামলা দেখতেই পাচ্ছেন। গণেশ দাসের মামলা কিন্তু আবার লিস্টেড হয়ে গেছে। তো গণেশ দাসের ক্ষেত্রে আপনারা জানেন যে কীভাবে একজন প্রতিবন্ধী বা বিশেষভাবে সক্ষম একজন প্রার্থীর সাথে গোটা 8টা বছর, 8টা সুন্দরী সোনালী বছর কিন্তু তার জীবন থেকে কেড়ে নেওয়া হচ্ছে, কিন্তু তিনি একজন ডিজার্ভিং ক্যান্ডিডেট। তো সেক্ষেত্রে তিনি জেনারেল কাট অফ ক্রস করে গেছেন, বহু নাম্বার তিনি তার থেকে বেশি পেয়েছেন ওই ডিস্ট্রিক্টের, দিনাজপুরের ঘটনা সেটা। তো সেটা আমরা প্রত্যেকে এর আগে একাধিক খবর করেছি। তো এই ধরনের বহু মামলা মহামান্য হাইকোর্টে আছে, বুড়ি কয়েকশো মামলা রয়েছে, যেটা কিনে 42,949 কাট অফ মামলা কিন্তু রয়েছে। এবং এই সমস্ত মামলায় একটা দুটো হলে ঠিক ছিল, কিন্তু এত সংখ্যক মামলা মহামান্য হাইকোর্টে হয়ে গেছে। তো প্যানেল একটা বাতিলের আশঙ্কা যেমন একটা রয়ে গেছে, তেমনি রিপ্যানেলে ভয়াবহ নির্দেশও কিন্তু আশঙ্কা থাকছে। আর এই রিপ্যানেল একবার যদি হওয়ার ডিরেকশন দেয়, সেটাকে কিন্তু খণ্ডানো খুব মুশকিল, কারণ রিজার্ভেশন পয়েন্ট 100 পয়েন্ট রোস্টার, রিজার্ভেশন পলিসি 100 পয়েন্ট রোস্টার, এগুলো কিন্তু পিছনে লেগে থাকবে। এবং একাধিক সুপ্রিম কোর্টে ইন্দিরা সেনের জাজমেন্ট থেকে একাধিক বুড়ি জাজমেন্ট রয়েছে তো রিজার্ভেশন নিয়ে। তো সেই রিজার্ভেশন পলিসি ভায়োলেশন হওয়ার দরুন যদি এই কাট অফ মামলা এস্টাবলিশমেন্ট হয়ে যায়, তাহলে কিন্তু রিপ্যানেল ছাড়া আর কোনো গতি নেই। কারণ 10 থেকে 12,000 প্রার্থী এই প্যানেলে ডিপ্রাইভ হয়েছে শুধুমাত্র এই ইস্যুর জন্য। তো সেক্ষেত্রে দেখা যাক এই মামলা কোন দিকে গড়ায়, গণেশ দাসের কি হয়। এবং সেই সাথে সাথে আরও বহু মামলা রয়েছে, বিভিন্ন জেলার মামলা রয়েছে, তো আমরা সেদিকেও আমাদের নজর থাকবে। তো এই 3 ধরনের মামলা সোমবার থেকে এলোপাতাড়ি শুনবেন জাস্টিস বিশ্বজিৎ স্যার। তিনি কিছুদিন উত্তরবঙ্গে ছিলেন, জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ সামলাচ্ছিলেন, তিনি আজকেই তিনি ফিরছেন। এবং সেক্ষেত্রে শনি রবি রেস্ট নেওয়ার পরে কিন্তু সোমবার থেকে কিন্তু তিনি তার এজলাসে বসবেন, অর্থাৎ ঘর নাম্বার 19 কোর্ট নাম্বার 19 মহামান্য কলকাতা হাইকোর্টে তিনি বসতে চলেছে। এবং একাধিক মামলা কিন্তু সেক্ষেত্রে হবে। এছাড়াও কিছু মিসলেনাস টাইপের মামলা রয়েছে, যেমন 16,500 নিয়ে অচিন্ত প্রসাদের মামলা রয়েছে, একাধিক দুর্নীতি অভিযোগে কিছু জিনিস সামনে এসছে। এছাড়া 5% অ্যাডিশনাল মামলা রয়েছে, বেশ কিছু জেলার কাট অফ মামলা পরপর যেমন আছে, তেমনি 5% অ্যাডিশনাল প্যানেলেও এই সময় উঠতে চলেছে। আরটিআই কিছু মামলা উঠতে চলেছে। তো ভয়াবহ এক পরিস্থিতি তৈরি হতে চলেছে, কারণ এত দুর্নীতি, এত বেনিয়ম, এত অনিয়মের দৌলতে যারা এখন বুঝতে পারছে যে এটা অন্যায় হচ্ছে, এটা ভুল হয়েছে, তো তারা কিন্তু এখন কোর্টের দ্বারস্থ হতে শুরু করেছেন। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।